হ্যালো স্টুডেন্ট, আজ তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রির খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, সেটা হচ্ছে লোকাস বা সঞ্চারপথ। তো দেখো, লোকাস বা সঞ্চারপথ কী জিনিস সেটা দেখো। লোকাস, যার বাংলা নাম হচ্ছে সঞ্চারপথ। সঞ্চারপথটা হচ্ছে, দেখো, কোনো সমতল পৃষ্ঠে কোনো বিন্দু যদি অন্তত একটা শর্ত মেনে গতিশীল হয়, তাহলে তার যে গতিপথ, সেই গতিপথকে বলবো আমরা সঞ্চারপথ। আরও একবার ভালো করে শোনো, কোনো সমতল পৃষ্ঠ, দেখো বোর্ড একটা সমতল পৃষ্ঠ নিশ্চয়ই। তো যে কোনো সমতল মানে তোমরা জানো যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী সেখানে পরস্পর লম্ব দুটো অক্ষ আছে। এক হরাইজন্টাল অ্যাক্সেসকে সাধারণত আমরা এক্স অ্যাক্সেস বলি, ভার্টিক্যাল অ্যাক্সেসকে কী বলি না ওয়াই অ্যাক্সেস। এক্স অ্যাক্সেস, এটা ওয়াই অ্যাক্সেস। তো এই যে সমতল, রেনি ডেকার্টের নাম অনুযায়ী এই সিস্টেমটাকে বলি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা দেখব এই সিস্টেমে লোকাস ব্যাপারটা কি। দেখো কি বলেছি একটু আগে, যে এই সমতল পৃষ্ঠে কোনো বিন্দু মুভ করছে। মুভ মানে কি? গতিশীল। কিভাবে সে গতিশীল? তো অন্তত একটা নিয়ম মেনে তাকে গতিশীল হতে হবে, তাহলে ওই গতিশীল বিন্দুর যে গতিপথ, সেই গতিপথকে কি বলবো আমরা? সঞ্চারপথ। দেখো, যদি তোমরা একটা পিঁপড়ে কালি লাগিয়ে তাকে যদি বোর্ডে ছেড়ে দাও, সে নিশ্চয়ই কোনো নিয়ম মেনে চলাফেরা করবে না, কারণ সে যে পথে চলাফেরা করবে সেই পথে তোমরা পিঁপড়ে যেহেতু হাঁটছে যে পথ দিয়ে, সেই পথে একটা রেখা পাবে, রেখা, বক্ররেখা, সরলরেখা টাইপের কিছু রেখা পাবে, কিন্তু সে কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম মেনে মুভ করবে না। তাহলে ওই পিঁপড়ের যে গতিপথ, সেই গতিপথকে কখনই আমরা সঞ্চারপথ বলবো না। তো অন্তত একটা, একাধিক শর্ত হতে পারে, অন্তত একটা শর্ত মেনে যদি সে মুভ করে, তাহলে তার যে গতিপথ, সেই গতিপথকে বলবো আমরা সঞ্চারপথ। ইংরেজিতে বলি আমরা লোকাস। লোকাসের যে কোনো অঙ্ক করতে গেলে দেখো কি করতে হয়। আচ্ছা, তার আগে আরেকটু ডেফিনেশনটা আরেকটু ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দিই, দেখো আরও ক্লিয়ার হবে। মনে করো এই সমতলে একটা নির্দিষ্ট বিন্দু, সাপোজ তার নাম দিলাম আমি ও, একটা নির্দিষ্ট বিন্দু, তার নাম কি দিলাম না ও। এই সমতলে অন্য একটা বিন্দু এমনভাবে মুভ করছে যে স্থির বিন্দু থেকে একই দূরত্ব বজায় রেখে, এই যে স্থির বিন্দু দেখতে পাচ্ছ যাকে আমরা ও নাম দিয়েছি, সেই বিন্দু থেকে একই দূরত্ব বজায় রেখে সে যদি মুভ করে, তাহলে তার যে গতিপথ, সেটাও একটা সঞ্চারপথ। সেই সঞ্চারপথের নাম কিন্তু আমরা বলবো বৃত্ত। দেখো, লক্ষ্য করো, ছবিতে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে সমতলে দেখছো আমরা একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুটার নাম দিয়েছি কি ও। তো একটা বিন্দু লক্ষ্য করো মুভ করছে, গতিশীল। মুভ মিন্স গতিশীল। তো এমনভাবে গতিশীল, ইচ্ছা মতো নয়, আগেই বলেছিলাম তোমাদের, একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স বজায় রেখে সে কিন্তু মুভ করছে। একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স, লক্ষ্য করো ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স বজায় রেখে সে মুভ করছে, তাহলে তার যে গতিপথ, ওই চলমান বিন্দুর যে গতিপথ, সেই পথকে বলবো আমরা, এক্ষেত্রে এই সঞ্চারপথের নাম আমরা কি বলবো না বৃত্ত। তো দেখো, যখন তোমরা সঞ্চারপথের কোনো প্রবলেম সলভ করবে, তখন প্রত্যেকটা অঙ্কে একটা নির্দিষ্ট কথা বারবার লিখতে হবে। সেটা হচ্ছে এই যে, মনে করি গতিশীল বিন্দুর কোনো এক অবস্থানে স্থানাঙ্ক পি এইচ কমা কে, বিন্দুর একটা নাম দিয়ে দেবে, সেটা সাধারণত আমরা এইচ কমা কেও বলি বা আলফা কমা বিটাও বলি। দেখবে সঞ্চারপথের প্রত্যেকটা অঙ্কে একটা নির্দিষ্ট কন্ডিশান থাকবে। তোমরা সেই কন্ডিশানটা অঙ্কের মধ্যে, যে অঙ্কে যে কন্ডিশান দেওয়া থাকবে, সেই কন্ডিশানটা তোমরা পুট করবে। পুট করার পরে প্রশ্ন অনুযায়ী বলে কন্ডিশানটা পুট করবে, তারপর সেটাকে সিম্পলিফিকেশান অর্থাৎ সরল আকারে নিয়ে আসবে। সরল আকারে নিয়ে আসার পরে আমরা কি করব, পি বিন্দুটা, পি ধরে নিয়েছিলাম এইচ কমা কে, তো এইচকে আমরা এক্স, কে কে ওয়াই দিয়ে চেঞ্জ করে নেব। কারণ দেখো, আমরা যে অঙ্কগুলো এখানে সঞ্চারপথ করছি সেটা কিন্তু এক্স ওয়াই সমতলে। এখানে দেখতে পাচ্ছ পি, যেহেতু বিন্দুটা মুভ করছে, তাহলে মুভিং অবস্থায় কোনো কন্ডিশন পুট করা যায় না। সেই জন্য যে পাথে সে মুভ করছে, সেই পাথের উপরে
যে কোনো পজিশানে আমরা বিন্দুটা ধরে নিই পি এইচ কমা কে, তারপর আমরা শর্তটা পুট করব, সেই শর্তের আমরা কি করব, সিম্পলিফিকেশান করব। সিম্পলিফিকেশান করার পরে প্রত্যেকটা অঙ্কে আমরা এইচকে এক্স এবং কে কে ওয়াই দিয়ে চেঞ্জ করব, করলে যেটা পাবো সেটা হবে ওই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। দেখো বৃত্তের যখন একটা ছবি দেওয়া আছে, আমরা এখানেই একটা অঙ্ক করে ফেলি, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো মনে করো একটা সমতলে একটা বিন্দু স্থির আছে যার স্থানাঙ্ক 2,3। একটা বিন্দু স্থির আছে, স্থির বিন্দুর স্থানাঙ্কটা কত না 2,3। বলা হলো ওই সমতলে একটা বিন্দু এমনভাবে মুভ করছে যে স্থির বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব সর্বদা 5 একক। বলা হলো তাহলে সেই চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বার করো। কোশ্চেনটা আমি আরেকবার বলছি, লক্ষ্য করো। একটা সমতলে একটা বিন্দু স্থির আছে, বিন্দুর স্থানাঙ্কটা বললাম 2,3। বলা হলো ওই 2,3 থেকে সর্বদা 5 একক দূরত্ব বজায় রেখে একটা বিন্দু যদি চলমান হয় তাহলে তার সঞ্চারপথের সমীকরণ বার করো। আমরা কি লিখব, মনে করি প্রত্যেকটা অঙ্কের ল্যাঙ্গুয়েজটা দেখবে হয় গতিশীল বিন্দুর, নতুবা সঞ্চরণশীল বিন্দুর, নতুবা চলমান বিন্দুর, যে কোনো একটা কথা লিখলেই হবে। তো আমরা লিখি, মনে করি গতিশীল বিন্দুর, যেহেতু বিন্দুটা গতিশীল, কোনো এক অবস্থানে স্থানাঙ্ক, কোনো এক অবস্থানে স্থানাঙ্ক পি, বিন্দুটা পি নামকরণ করলাম, অন্য কিছু নয়, এইচকে। তার একটা কথা বলি, আমি কিন্তু অঙ্কটা তোমাদের বোর্ডে লেখাইনি, কিন্তু মুখে বলেছিলাম ফিক্সড বিন্দু, ছবি দেখে বুঝতে পারছো সেই ফিক্সড পয়েন্ট, তাকে আমরা নাম দিয়েছি ও, যার স্থানাঙ্ক কী ছিল না 2,3। তো ফিক্সড পয়েন্টটা যদি 2,3 হয়, যাকে আমরা ও নাম দিয়েছি, এবং একটা পাথে সে মুভ করছে ওই সমতলে, তো মুভিং অবস্থায় আমরা কোনো কন্ডিশন পুট করতে পারবো না। সেই জন্য একটা বিশেষ অবস্থান, যে কোনো অবস্থানে স্থানাঙ্কটা পি, দেখো তুমি ছবিতে যে কোনো জায়গায় পিটা লিখে নিতে পারো, পি যার স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। কী ছিল না সর্বদা ওই নির্দিষ্ট বিন্দু থেকে 5 একক দূরত্ব বজায় রেখে সে মুভ করবে। তাহলে আমরা যখন শর্তটা পুট করব কি লিখব, শর্ত অনুযায়ী লক্ষ্য করো 2,3 বিন্দু থেকে এইচ কমা কে বিন্দু দূরত্ব সর্বদা 5 একক। আমরা গতদিন বা ক্লাস 9-এও দেখেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই, 2 বিন্দু দূরত্ব, সেটা কি জানি, আন্ডার রুট অফ ডিফারেন্স অফ এক্স কোঅর্ডিনেট, অর্থাৎ এক্সের স্থানাঙ্ক দুটোর পার্থক্যের বর্গ, ডিফারেন্স অফ এক্স কোঅর্ডিনেট তার হোল স্কোয়ার প্লাস ডিফারেন্স অফ ওয়াই কোঅর্ডিনেট তার হোল স্কোয়ার, অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী যে কোনো একটা লিখবে, সেটা ইকাল টু 5 একক। তো শর্তটা আমরা পুট করলাম। প্রত্যেকটা অঙ্কে দেখবে এই ধরনের এক একটা শর্ত থাকবে, সেটাকে তোমরা কি করবে না সিম্পলিফিকেশান করবে। সিম্পলিফিকেশান করার পরে ক্যান্সেল ট্যান্সেল দুদিক দিয়ে যতটা ক্যান্সেল হয় সব ক্যান্সেল ট্যান্সেল করবে। করার পরে প্রত্যেকটা অঙ্কে আমরা কি করব, লাস্ট কথা, যেমন ফার্স্ট কথাটা প্রত্যেকটা অঙ্কে সেম, লাস্ট কথাটাও কিন্তু প্রত্যেকটা অঙ্কে সেম। সেখানে আমরা কি লিখব না পি এইচ কমা কে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বলে এইচকে এক্স এবং কে কে ওয়াই দিয়ে চেঞ্জ করে দেব। তো দেখো এটাকে আমরা সিম্পলিফিকেশান করব। সিম্পলিফিকেশান করার জন্য কি করব, উভয় পক্ষে বর্গ করব। তোমরা জানো নিশ্চয়ই রুটকে তাড়ানোর জন্য, আন্ডার রুটকে তাড়ানোর জন্য আমরা কি করি না উভয় পক্ষে বর্গ করি। স্কোয়ারিং বোথ সাইড উই গেট এইচ মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকাল টু 5 স্কোয়ার। পাশে লিখে দিলে খুব ভালো হয়, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে পাই। তো এটাকে এবার কি করব, বর্গ তো হয়ে গেল, রুটটা ক্যান্সেল হয়ে গেল, এবার আমরা এটাকে হোল স্কোয়ার ভাঙিয়ে দিয়ে সিম্পলিফিকেশান করব। এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস কে স্কোয়ার মাইনাস 6k প্লাস 9 ইকাল টু 25। লক্ষ্য করো 25টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4h, দেখতে পাচ্ছ নিশ্চয়ই জাস্ট সিম্পলিফিকেশান, যোগ বিয়োগ করছি, এখানে আর বোঝানোর কিছু নেই, তোমরা বুঝতে পারবে, তোমরা নিজেরাও ক্যালকুলেশন করবে। মাইনাস 6k প্লাস 9 প্লাস 4 প্লাস 13 প্লাস 25টা বাম দিকে নিয়ে আসলে মাইনাস 25 প্লাস 13 মানে মাইনাস 12 ইকাল টু 0। দেখো এর থেকে কিন্তু তোমরা সিম্পলিফিকেশান করতে পারবে না। প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবে, যে অঙ্কে যে কন্ডিশনই থাকুক না কেন, আমরা সেই অঙ্কটা সেই শর্ত অনুযায়ী সেটাকে আমরা সিম্পলিফিকেশান করে সরল আকারে নিয়ে আসব। নিয়ে আসার পরে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি বলেছি না লাস্ট কথাটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে সেম, বারবার তোমাদের বলছি, সেটা মনে রাখতে হবে। অতএব পি এইচ কমা কে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ
সঞ্চারপথের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো যেহেতু বিন্দুটা আমরা এইচ কমাকে ধরেছিলাম, তোমরা জানো নিশ্চয়ই এখানে এক্সের কোঅর্ডিনেটকে কী বলি আমরা? ভুজ বলি। ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা। ইংরেজি শব্দগুলো তোমাদের জানতে হবে। এবং ওয়াইয়ের কোঅর্ডিনেটকে কী বলি না অর্ডিনেট। ইংরেজিতে অর্ডিনেট বলা হয়, বাংলায় বলা হয় কোটি। কারণ এরপরে তোমরা যখন কোনো জয়েন্টের বইপত্র দেখবে বেঙ্গলি ভার্সনের কোনো বই ভালো হয় না। শুধু তাই না, তোমরা 11-12 পরে যদি হায়ার ম্যাথমেটিক্সে যাও সেখানে আর কোনো বাংলা বইপত্র আর দেখবে না। তো তোমাদের ইংলিশ শব্দগুলো এমন কিছু না, শব্দগুলো পাশাপাশি বাংলার পাশাপাশি ইংরেজি শব্দগুলোও জেনে ফেলতে হবে। তো এক্সের কোঅর্ডিনেট ভূত যেটা সেটা কী ছিল? এইচ। সেই জন্য আমরা এইচ কে এক্স, এবং ওয়াইয়ের কোঅর্ডিনেট কী ছিল না কে ওয়াই দিয়ে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তাহলে কি বললাম? বেসিক কথা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে। কি বললাম না জিওমেট্রির খুব দুর্দান্ত একটা আইডিয়া, ভীষণ একটা সুন্দর আইডিয়া হচ্ছে কি না সঞ্চার পথ। দেখবে আমি তো অনেক সময় বলে থাকি কোঅর্ডিনেট জিওমেট্রি অঙ্কে কথা বলে, সেই কথা বলার ভাষাটা বুঝতে হবে। তো খুবই ইন্টারেস্টিং জিনিস। তোমরা যদি একবার ইন্টারেস্ট গ্রো করতে পারো দেখবে আস্তে আস্তে খুব ভালো সময়, মানে অনেক সময় ধরে অঙ্ক করতে আরও ভালো লাগছে, মানে কিছুটা খেলা করার মতো মনে হবে। তো দেখো আরও দুটো একটা সঞ্চারপত্র অঙ্ক করলে তোমাদের আইডিয়া আরও বাড়বে। আচ্ছা, কমন কথাটা বোর্ডে রেখে দিলাম। এবার অন্য একটা অঙ্ক বলছি, লক্ষ্য করো সঞ্চারপথের। দেখো একটা প্রবলেম তোমরা আগে লিখে নাও, আমি বোর্ডে কমন কথাটা এখানে রেখে দিলাম, আমি মুখে বলছি, প্রবলেমটা তোমরা লিখে নাও। এমন বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বার করো যাহা 2,3 এবং 3,-1 বিন্দু থেকে বিন্দুর সহিত। দেখো একদম কিন্তু আমি আন্দাজে নিয়েছি প্রবলেমটা, ঠিক আছে? বিন্দুগুলো কিন্তু ইচ্ছামতো নিয়ে নিয়েছি, তোমরা একদম ইচ্ছামতো নিতে পারো, এটা কোনো ফ্যাক্টর নয়, শুধু ব্যাপারটা বুঝতে হবে। বিন্দুর সহিত 21 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। আবারও বলছি, প্রবলেমটা ভালো করে দেখে নাও, বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এমন বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বার করো যাহা, দেখো দুটো বিন্দু ফিক্সড দেওয়া আছে, একটা হচ্ছে 2,3, ইচ্ছা মতো বললাম, আর একটা 3,-1। তো এই বিন্দুর সহিত 21 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তোমরা সেই বেসিক কথা, ফার্স্ট কথাটা সেম কথা। দেখো এখানে একটা আলাদা কন্ডিশান, আগের অঙ্ক দেখেছো নিশ্চয়ই আলাদা কন্ডিশান। ওরকম সঞ্চারপথে যত অঙ্ক দেখবে প্রত্যেকটা অঙ্কে দেখবে এক রকমের কন্ডিশান আছে। তো কোনো একটা নির্দিষ্ট অবস্থানে ধরে নিয়ে, বিন্দুটা ধরে নিয়ে, PH, কে বিন্দুটা ধরে নিয়ে আমরা প্রত্যেকটা অঙ্কে যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তটা পুট করব। তো এখানে কি শর্তটা? 2,3 এবং 3,-1 এই বিন্দু দুটোর সহিত 21 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তো লক্ষ্য করো এখানে যে দুটো বিন্দু দেওয়া আছে, আর কোন এক অবস্থানে স্থানাঙ্কটা ধরে নিচ্ছি H, কে। এরপরে তোমাদের এই যে অঙ্কটা করবো তার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কেন লিখছি সেটাও তোমাদের বলা হবে, সেটা তোমরা একটু দেখো। তো এখানে তাহলে বিন্দুগুলো কি? ফিক্সড দুটো বিন্দু হচ্ছে, একটা হচ্ছে 2,3 আর একটা হচ্ছে 3,-1। আরেকটা পরিবর্তিত বিন্দু, যে কোনো অবস্থানে বিন্দু, সেটা কি ধরে নিয়েছি না PH, কে। তো তিনটে, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটে জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করতে হয় তোমরা এর আগের ক্লাসে দেখেছো। তো দেখো এখানে দুটো নির্দিষ্ট বিন্দু, আরেকটা চলমান বিন্দু। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? বিভিন্নভাবে ক্ষেত্রফলটা আমরা বিভিন্ন টেকনিকে লিখতে পারি, গতদিন সে আলোচনা করেছি তোমাদের। আজকে আমরা, আমার মনে হয়েছে যেটা সবথেকে সহজ, বা তোমরা আরও তো মেথড বলেছিলাম, যে কোনো একটা মেথডে এই ক্ষেত্রফলটা বার করবে। দেখো কি বলছি, একটু গ্যাপ রেখে বিন্দুগুলো পরপর লিখবে। 2,3, 3,-1, H, কে। যেটা ফার্স্টে লিখবে সেটা আবার লাস্টে লিখতে হয়, নিশ্চয়ই তোমরা জানো।
তো লক্ষ্য করো প্রশ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী প্রত্যেকটা অঙ্কে যে কন্ডিশন লিখবো আমরা শর্ত অনুযায়ী লক্ষ্য করো তো হাফ ইন্টু তোমরা জানো নিশ্চয়ই দিস ইন্টু দিস 2 ইন্টু -1 দ্যাট ইজ -2 প্লাস 3 ইন্টু কে 3k প্লাস h ইন্টু 3 3h মাইনাস 3 ইন্টু 3 9 -1 ইন্টু h মাইনাস h প্লাস 2 ইন্টু কে 2k ইকাল টু 21। কেন মডের মধ্যে দেব? মডের মধ্যে সবসময় আমরা রাখবো, কারণ এটা তোমরা জানো কি না জানি না, ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা কি? যে কোনো সে ত্রিভুজ হোক আর চতুর্ভুজ হোক, ক্ষেত্রফল মানে আমরা বুঝি সেটা কতটা জায়গা জুড়ে আছে। তো দেখো একটা ত্রিভুজ কতটা জায়গা জুড়ে আছে সেটা নিশ্চয়ই ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আমরা সবসময় ক্যালকুলেশানে কী লিখবো না মডের মধ্যে রাখবো। তোমরা জানো নিশ্চয়ই মডুলাস ফাংশন তোমরা দেখেছো। মড মানে আমরা প্রকৃত মান, অ্যাবসলিউট ভ্যালু যেটা প্রকৃত মান, সেই প্রকৃত মানকে বুঝি। তো লক্ষ্য করো এটা ইকাল টু 21, এই যে হাফের 2টা মাল্টিপ্লাই করে দাও আর এর মধ্যে ক্যালকুলেশনটা একটু করে নাও। মড রেখে দিয়ে 3h এখানে -1 আছে প্লাস h, দেখো 4h প্লাস 3k -2k আমি ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো প্লাস k এখানে -9 এই -2 -11 মডের মধ্যে রাখবো। 2 ইন্টু 21 ইজ ইকাল টু 42। এবার দেখো লক্ষ্য করো যখনই, খুব ইম্পর্টেন্ট কথা, মডের মধ্যে যখন কোনো অজানা জিনিস থাকবে সেটাকে যখন আমরা মডটাকে তুলে দেব তখন রাইট হ্যান্ড সাইডে প্লাস মাইনাস লিখতে হয়। কেন সেটা একটু বলে দেবো। একটু আগেই বলেছি যে মড মানে আমরা পরম মানকে বুঝি। তা লক্ষ্য করো, মনে করো -3 এক্স অক্ষের ঋণাত্মক দিকে 3 একক যাওয়া মানে তোমরা জানো নিশ্চয়ই সেটা -3 লিখি। তাহলে মডের কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দূরত্বটা কত 3 একক। সেই জন্য আমরা স্থানাঙ্ক লেখার সময় যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক দিক তাই হয়তো -3 লিখি, কিন্তু এখানে পরম মান যেটা, পরম মান বলতে মড লিখলে সেটা কিন্তু 3 লিখবো। আবার +3 যদি থাকতো তাও আমরা কি লিখতাম 3। সেই জন্য লক্ষ্য করো মডের মধ্যে যেটা আছে সেটা যখন আমরা তুলে দেব প্লাস মাইনাস লিখবো। অতএব বলা যায় 4h প্লাস k -11 ইজ ইকাল টু প্লাস মাইনাস 42। একবার প্লাস সাইন টেক করে তোমরা সিম্পলিফিকেশান করে এইচকে দিয়ে ইকুয়েশনটা নিয়ে আসবে, আরেকবার মাইনাস সাইন টেক করে সিম্পলিফিকেশান করে ইকুয়েশনটা নিয়ে আসবে। তো প্লাস চিহ্ন নিয়ে পাই, দেখো ক্যালকুলেশন করছি 4h প্লাস k -11 ইকাল টু 42, অথবা 4h প্লাস k -11 ইকাল টু -42। তো +42 লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনলে কী দাঁড়াচ্ছে 4h প্লাস k -42 -11 -53 ইকাল টু 0, অথবা 4h প্লাস k -42 বাম দিকে আনলে +42 -11 +42 -11 মিনস +31 ইকাল টু 0। দেয়ারফর প্রত্যেকটা অঙ্কের লাস্ট কথাটাও একই কথা বলেছিলাম, পি এইচ কমা কে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ এইচকে এক্স কে কে ওয়াই দিয়ে চেঞ্জ করে দেব। 4x প্লাস ওয়াই -53 ইকাল টু 0, অথবা 4x প্লাস ওয়াই প্লাস 31 ইকাল টু 0। তোমাদের অনেক সময় মনের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে যে দুটো সরলরেখা, এটা নিশ্চয়ই সরলরেখার ইকুয়েশন বুঝতে পারছো কীভাবে সম্ভব। তাহলে একটু জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট অর্থাৎ ছবিটা আমি একটু বলছি, তোমরা পরিষ্কার বুঝতে পারবে। দেখো অঙ্ক কিন্তু তোমরা যখন পরীক্ষায় অঙ্ক করবে সব কোনো ব্যাপার না, তোমাদের কনসেপ্ট বাড়ানোর জন্য, ম্যাথামেটিক্সটা পুরো কনসেপ্টের ব্যাপার তোমরা জানো, তো কনসেপ্ট বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই জিনিসটা বলা। তো দেখো যে কোনো দুটো ফিক্সড বিন্দু, মনে করো একটা ফিক্সড পয়েন্ট একটা ফিক্সড পয়েন্ট, এইভাবে লিখলাম আমাদের সুবিধার জন্য। তো লক্ষ্য করো এই দুটো বিন্দু যোগ করলে একটা ত্রিভুজের একটা বাহু পাচ্ছি। এবার খেয়াল করো অন্য বিন্দুটা এই পাশেও হতে পারে, ভ্যারি করছে সেটা, এ পাশেও হতে পারে এ পাশেও হতে পারে। তো দেখো লক্ষ্য করো এই পাশে মনে করো এই পজিশানে আছে, এই যোগ করে দিলাম, ক্ষেত্রফলটা 21 বর্গ একক হলো। আবার উল্টো পাশেও থাকতে পারে, সেই জন্য অ্যাকচুয়ালি বাস্তবে অঙ্কই কথা বলবে, সঞ্চারপথে যে কোনো অঙ্কে অঙ্কই কথা বলবে। তো যেহেতু ফিক্সড পয়েন্টের
ফিক্সড পয়েন্ট যে দুটো দেয়া আছে সেই পয়েন্ট দুটোর বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব উভয় পার্শ্বেই হতে পারে, সেই জন্য অ্যাকচুয়ালি প্লাস মাইনাস আসে। তো সঞ্চারপথের আরেকটা খুব ইন্টারেস্টিং অঙ্ক বলছি, সে অঙ্কটা একটু দেখো। কোনো সমতলে একটি সরল রেখা, দেখো এখানে বিন্দু নয় কিন্তু একটি সরল রেখা, এমনভাবে গতিশীল যে সর্বদা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, সর্বদা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যে দুটি অংশ ছিন্ন করে তাদের সমষ্টি দেয়া থাকবে, কিছু একটা দেয়া থাকবে, আমি ইচ্ছা মতো একটা বললাম, মনে করো 10 একক। সঞ্চারপথের অঙ্ক তোমরাও দেখবে শিখে গেলে নিজের মতো করে বানাতে পারছো, শুধু দরকার হচ্ছে বেসিক আইডিয়া। তো লক্ষ্য করো, কোনো সমতল একটা সরল রেখা, এখানে কিন্তু বিন্দু নয়, একটা সরল রেখা, একটা সরল রেখা এমনভাবে গতিশীল যে সর্বদাই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যে দুটো অংশ ছিন্ন করে তাদের সমষ্টি 10 একক। ওই সরল রেখা দ্বারা অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চারপথ বার করো। তো লক্ষ্য করো, এখানে কিন্তু বিন্দু মুভ করছে না, এখানে মুভ করছে কিন্তু একটা সরলরেখা। তো সরলরেখা যখন মুভ করছে ঠিক একইভাবে আমরা সরলরেখার কোনো একটা অবস্থান নেব। দেখো অঙ্কের বৈশিষ্ট্যটা ভালো করে বুঝতে হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যে দুটো অংশ ছিন্ন করছে সমষ্টিটা 10 একক। তো দেখো লক্ষ্য করো, আমি মনে করি যে কোনো একটা অবস্থান, যে কোনো অবস্থান, এখানে কিন্তু মেন ব্যাপারের একটা নির্দিষ্ট অবস্থান ধরে নিতে হয়, আর নির্দিষ্ট অবস্থান না ধরে নিলে কিছুতেই আমরা শর্ত পুট করতে পারবো না। তো দেখো আমি একটা ছবি আঁকছি, মনে করি এই অবস্থানটা বিশেষ সময়েই, এবং সরলরেখাটা এক্স অক্ষকে যেখানে ছেদ করেছে সেটা এই বিন্দুতে, তার স্থানাঙ্কটা আমি ধরে নিচ্ছি a,0। তোমরা জানো নিশ্চয়ই এক্স অক্ষের উপরে ওয়াইয়ের স্থানাঙ্ক 0 হয়। এবার দেখো মূল বিন্দু থেকে এই দূরত্বটা এ ধরলাম, তাহলে নিশ্চয়ই এটা এক্স অক্ষের উপরে এই বিন্দুর স্থানাঙ্ক কী হবে না a,0। এর মান কিন্তু ইচ্ছা মতো হতে পারে। আবার ওয়াই অক্ষকে মনে করো বি বিন্দুতে ছেদ করে, তো সেই স্থানাঙ্কটা ধরে নিচ্ছি 0,b। মনে হতে পারে কেন এটা ধরলাম, ঠিক একই কারণে, ওয়াই অক্ষের উপরে সর্বদা এক্সের স্থানাঙ্ক 0 এবং ওয়াইয়ের স্থানাঙ্কটা বি ধরে নিয়েছি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে বি। তো দেখো সরলরেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী অংশ সেটা কি, নিশ্চয়ই এবি। এই এবি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ বার করতে হবে। তো এবি এর মধ্যবিন্দু মনে করো পি, এইচ কমা কে। অ্যাকচুয়ালি আমরা এবি সরলরেখার মধ্যবিন্দু যে পি তার সঞ্চারপথ বার করব। তবে অঙ্কে যে শর্তটা দেওয়া আছে সেটা লক্ষ্য করো, এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে যে দুটো অংশ ছিন্ন করে তার সমষ্টি 10। দেখো এক্স অক্ষ থেকে ছিন্ন অংশ এ, ওয়াই অক্ষ থেকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই মূলবিন্দু ছিল, ছিন্ন অংশ হচ্ছে বি। তাহলে শর্ত অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী a প্লাস বি ইজ ইকাল টু কী হবে না 10। a প্লাস বি ইজ ইকাল টু 10। তো আমাকে এ বি এর মধ্যবিন্দু সঞ্চারপথ বার করতে হবে। তোমরা এর আগে দেখেছো, লক্ষ্য করো, পিটা যদি এইচ কমা কে হয়, প্রান্তবিন্দু যদি জানা থাকে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বার করি সেটা জানি আমরা। এইচ সমান সমান কী লিখতে পারবো এখানে, এক্সের কোঅর্ডিনেট দ্বয়ের যোগফল বাই 2, অর্থাৎ 0 প্লাস a বাই 2। এখান থেকে এর ভ্যালু কী পাচ্ছি না 2h। দেখো 0 প্লাস a দ্যাট ইজ এ, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, a ইকাল টু 2h। একইভাবে লক্ষ্য করো তো এখানে ওয়াইয়ের কোঅর্ডিনেট কী পাচ্ছি না কে, কে ইজ ইকাল টু কী বলতে পারি b প্লাস 0 বাই 2। তাহলে b সমান সমান কী বলতে পারবো 2k। তো
তো দেখো সর্বদা এ হচ্ছে 2h, বি হচ্ছে 2k। আমাদের কন্ডিশন কী ছিল না, সব সময় a প্লাস বিটা কত হবে না 10 হবে। তাহলে এর ভ্যালু 2h, বি এর ভ্যালু 2k এখানে পুট করে দিলাম, ইকাল টু 10। ইমপ্লাইজ 2 যদি বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিই কী পাচ্ছি দেখো তো, h প্লাস k সমান সমান 5। তাহলে আমরা কি বলতে পারি, পি এ বি এর এ বি রেখাংশের মধ্যবিন্দুটা কি ধরেছিলাম পি, যার স্থানাঙ্কটা কি ধরে নিয়েছিলাম না h, k। অতএব h, k বিন্দুর সঞ্চারপথের সমীকরণ x প্লাস ওয়াই ইজ ইকাল টু 5। এইচকে এক্স, কে ওয়াই দিয়ে চেঞ্জ করে দিলাম। প্রত্যেকটা অঙ্কে সঞ্চারপথে তোমাদের আবারও বলছি, দেখো কি বলেছি, বেসিকটা আবার বলে দিই। মনে করি গতিশীল বিন্দু বা সঞ্চরণশীল বিন্দু বা পরিবর্তনশীল বিন্দু বা চলমান বিন্দু কিছু একটা লিখবে কোনো এক অবস্থানে স্থানাঙ্ক নামটা দেবে পি, h, k। সে মুভ করছে, তো একটা বিশেষ অবস্থানে, যে কোনো অবস্থানে স্থানাঙ্কটা ওটা ধরে নেব। ধরে নিয়ে প্রত্যেকটা অঙ্কে শর্তটা কিন্তু ঠিকঠাক ভালোভাবে পুট করবে। শর্তটা পুট করার পরে সেটাকে কি করবে, সিম্পলিফিকেশান অর্থাৎ সরল আকারে নিয়ে আসবে। প্রত্যেকটা অঙ্কে সরল আকারে আনার পরে এইচকে এক্স, কে আমরা ওয়াই দিয়ে চেঞ্জ করে দিলেই সঞ্চারপথের সমীকরণ পেয়ে যাব। তো সঞ্চারপথটা খুব ভালো করে শিখবে। এটা জিওমেট্রির কিন্তু খুব খুব সুন্দর আইডিয়া, এবং এটা ছাড়া সঞ্চারপথের আইডিয়া ছাড়া কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি হয় না। 2 ডাইমেনশন কোঅর্ডিনেট জিওমেট্রি আর 3 ডাইমেনশন বলো, 3 ডাইমেনশন তোমরা অনেক পরে দেখবে। তো যাই হোক, সেটা কিন্তু এছাড়া হয় না। স্থানাঙ্কের যে মানে সঞ্চারপথের যে আইডিয়া লোকাত ছাড়া কিন্তু হয় না। তো আশা করি তোমাদের তো বুঝতে পারছি না, সামনাসামনি কবে দেখা হবে জানি না। তো কি অবস্থায় আছো, কতটা কি পড়াশুনো করছো, ঠিকঠাক একটু পড়াশুনো করো, সময়টা কাজে লাগাও। সব ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আজকের মতো শেষ করলাম।